হাসপাতালে জরুরি রক্তের প্রয়োজন হয়েছিল আমার। ছেলে রক্তদান করতে চাইল কিন্তু আমাদের গ্রুপ ম্যাচ করে না। ডাক্তার বলল, আমাদের রক্তের গ্রুপ ও নেগেটিভ লাগবে। ছেলে হতাশ হয়ে বলল, আমি দিতে পারব না মা। হঠাৎ সে আমার পাশে এসে বসে বলল, কিন্তু আমি তোমাকে আমার হৃদয়ের রক্ত দিতে পারি। আমি অবাক হয়ে তাকালাম। নার্স আমার শিরায় স্যালাইন লাগানোর সময় সে আমার অন্য হাত ধরে বলল, মা, রক্তের সম্পর্কের চেয়ে ভালোবাসার সম্পর্ক বেশি শক্তিশালী। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। ডাক্তার বাইরে চলে গেল। সে আমার কপালে চুমু দিয়ে বলল, তোমার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, আমি চাই সেই রক্তেই আমাদের প্রেমের গল্প লেখা হোক। বিয়ে করো আমাকে। স্যালাইনের ড্রিপ ফোঁটা ফোঁটা করে পড়ছিল। আমার নাড়ি দ্রুত স্পন্দিত হতে লাগল। রক্ত পরীক্ষার রিপোর্ট টেবিলে রাখা ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেঘনা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুবর্ণ দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর মিম। রিয়াদ ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিম ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনা আমার পরিবারের সবার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। কী সেই রহস্য? কী সেই রোমাঞ্চ? সব জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে। ঘটনাটা শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসে। আমি তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম। শরীরে প্রচণ্ড দুর্বলতা, রক্তশূন্যতা। ডাক্তার পরীক্ষার পর বললেন জরুরি রক্তের প্রয়োজন। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, যেটা খুবই বিরল। রিয়াদ তখন ছুটে এসেছিল হাসপাতালে। সে আমাকে রক্ত দিতে চাইল, কিন্তু তার গ্রুপ পজিটিভ। ডাক্তার বললেন এটা সম্ভব না। রিয়াদ খুবই হতাশ হয়ে গিয়েছিল। সে আমার হাত ধরে কাঁদতে শুরু করল। বলল, মা, আমি তোমাকে হারাতে পারব না। তুমি আমার সবকিছু। আমিও তখন খুব দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু রিয়াদের কান্না দেখে আমার মন খারাপ হয়ে গেল। তখনই হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হল। রিয়াদ আমার কপালে হাত রেখে বলল, মা, রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের হৃদয়ের সম্পর্ক আছে। আমি তোমাকে আমার সব ভালোবাসা দিতে পারি। তার এই কথাগুলো শুনে আমার গা শিউরে উঠল। কেন জানি মনে হচ্ছিল সে যেন আমাকে একজন মা হিসেবে নয়, অন্য কোনো দৃষ্টিতে দেখছে। নার্স এসে আমার শিরায় স্যালাইন লাগাল। রিয়াদ তখনও আমার পাশে বসেছিল। সে আমার হাত ধরে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন সুন্দর নারী হিসেবেও। এই কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করল। কি বলছে সে? ডাক্তার তখন রুম থেকে বেরিয়ে গেলেন অন্য কাজে। রিয়াদ আরও কাছে এসে আমার কপালে একটা চুমু দিল। বলল, মা, তোমার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, আমি চাই সেই রক্তেই আমাদের ভালোবাসার গল্প লেখা হোক। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তো একেবারে হতবাক। কি বলছে সে? এ কেমন কথা? আমার নাড়ি তখন দ্রুত স্পন্দিত হচ্ছিল। স্যালাইনের ড্রিপ ফোঁটা ফোঁটা করে পড়ছিল। টেবিলে রক্ত পরীক্ষার রিপোর্ট পড়েছিল। আমি রিয়াদের দিকে তাকিয়ে বললাম, রিয়াদ, তুমি কি বলছ? আমি তো তোমার মা। রিয়াদ হাসতে হাসতে বলল, মা, আমি মজা করছি। তুমি এত সিরিয়াস হয়ে গেলে কেন? আমি শুধু বলতে চাইছিলাম যে পরিবারের সবার থেকে তোমাকেই বেশি ভালোবাসি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো সে সত্যিই মজা করছিল। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল অন্য কিছু। সে যেন সত্যিই আমাকে অন্য নজরে দেখছিল। এরপর ডাক্তার এসে বললেন, চিন্তার কিছু নেই। আমরা ব্লাড ব্যাংক থেকে ও নেগেটিভ রক্ত পেয়ে গেছি। আপনার অপারেশন হয়ে যাবে শুনে আমি খুশি হলাম। কিন্তু রিয়াদ তখনও আমার হাত ছাড়ছিল না। অপারেশনের পর আমি সুস্থ হয়ে উঠলাম। কিন্তু রিয়াদের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে থাকল। সে আমার সাথে বেশি সময় কাটাতে চাইত। আমার খেয়াল রাখত অতিরিক্ত। এমনকি আমার স্বামী সুবর্ণের থেকেও বেশি যত্ন নিত। একদিন সুবর্ণ অফিস থেকে দেরি করে এসেছিল। মিম বান্ধবীদের সাথে খেলতে গিয়েছিল। ঘরে শুধু আমি আর রিয়াদ। রিয়াদ হঠাৎ আমার কাছে এসে বলল, মা, আমার একটা কনফেশন আছে। আমি বললাম, কি কনফেশন?
রিয়াদ বলল, মা, হাসপাতালে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমি মজার ছলে বলিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। একজন মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি চমকে উঠলাম। বললাম, রিয়াদ, তুমি কি বলছ? এ কেমন কথা? রিয়াদ বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি তোমাকে দেখলেই অন্যরকম লাগে। আমি রেগে গিয়ে বললাম, রিয়াদ, এইসব বাজে কথা বলো না। আমি তোমার মা। এমন কথা বলা একদম ঠিক নয়। কিন্তু রিয়াদ থামল না। সে বলল, মা, তুমি কি জানো? আমি রাতে ঘুমাতে পারি না। শুধু তোমার কথা ভাবি। তোমার হাসি, তোমার কণ্ঠস্বর সবকিছু আমাকে পাগল করে দেয়। আমি তখন বুঝলাম রিয়াদের সত্যিই কোনো সমস্যা হয়েছে। হয়তো সে মানসিকভাবে বিপর্যস্ত। আমি বললাম, রিয়াদ, তুমি একজন সাইকোলজিস্টের সাথে কথা বলো। তোমার সাহায্য দরকার। রিয়াদ বলল, না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। এই কথোপকথনের পর আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। রিয়াদের এই আচরণ স্বাভাবিক নয়। আমি সুবর্ণের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতে সুবর্ণ এসে বলল, কি ব্যাপার? তুমি খুব চিন্তিত দেখাচ্ছ। আমি রিয়াদের কথাগুলো সুবর্ণকে বললাম। সুবর্ণ শুনে খুব রেগে গেল। বলল, কি? রিয়াদ এমন কথা বলেছে? আমি তার সাথে কথা বলবো। পরের দিন সুবর্ণ রিয়াদকে ডেকে কথা বলল। কিন্তু রিয়াদ সবকিছু অস্বীকার করল। বলল, বাবা, আমি এমন কিছু বলিনি। মা ভুল বুঝেছে। এরপর কয়েকদিন রিয়াদ আমার সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল। আমি ভাবলাম হয়তো সে বুঝে গেছে। কিন্তু একদিন যা হলো সেটা আমি কখনো ভুলতে পারব না। সেদিন ছিল শুক্রবার। সুবর্ণ আর মিম বাজারে গিয়েছিল। আমি একা ঘরে ছিলাম। হঠাৎ রিয়াদ আমার রুমে এলো। সে দরজা বন্ধ করে দিল। আমি বললাম, রিয়াদ, দরজা বন্ধ করলে কেন? রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি আর পারছি না। আমাকে তুমি একবার জড়িয়ে ধরো। আমি পিছিয়ে গিয়ে বললাম, রিয়াদ, তুমি আবার শুরু করলে? আমি তোমার মা। রিয়াদ বলল, মা, শুধু একবার। আমি প্রমিস করছি, আর কখনো এমন কিছু বলবো না। আমি খুব ভয় পেয়ে গেলাম। রিয়াদ আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করে বললাম, রিয়াদ, সরে দাঁড়াও। এটা খুবই ভুল। ঠিক তখনই দরজায় ধাক্কা পড়ল। সুবর্ণের গলা শুনতে পেলাম, দরজা কেন বন্ধ? খুলো। রিয়াদ দ্রুত দরজা খুলে দিল। সুবর্ণ ভেতরে ঢুকে জিজ্ঞেস করল, কি হচ্ছিল এখানে? আমি কিছু বলার আগেই রিয়াদ বলল, কিছু না বাবা। আমি মায়ের সাথে পড়াশোনার কথা বলছিলাম। সুবর্ণ সন্দেহের চোখে তাকাল। কিন্তু কিছু বলল না। এই ঘটনার পর আমি বুঝলাম রিয়াদের সত্যিই মানসিক চিকিৎসা প্রয়োজন। আমি একজন সাইকোলজিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলাম। ডাক্তার রিয়াদের সাথে কয়েকটি সেশন করার পর আমাদের ডাকলেন। তিনি বললেন, রিয়াদের অডিপাস কমপ্লেক্স হয়েছে। এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা মায়ের প্রতি রোমান্টিক আকর্ষণ অনুভব করে। সুবর্ণ জিজ্ঞেস করল, এর চিকিৎসা কি? ডাক্তার বললেন, কাউন্সেলিং আর থেরাপি। তবে এটা সময় লাগবে। এরপর কয়েক মাস ধরে রিয়াদ নিয়মিত থেরাপি নিল। ধীরে ধীরে তার আচরণ স্বাভাবিক হতে শুরু করল। সে আবার আমার সাথে একজন ভালো ছেলের মতো কথা বলতে শুরু করল। একদিন রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি জানি আমি খুব খারাপ আচরণ করেছি। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, কোনো সমস্যা নেই বেটা। তুমি সুস্থ হয়ে গেছ, এটাই যথেষ্ট। এরপর আমাদের পারিবারিক জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। রিয়াদ এখন একজন ভালো ছেলে। সে পড়াশোনায় মন দিয়েছে। নতুন বন্ধুবান্ধব তৈরি করেছে। মেয়েদের সাথেও কথা বলে। কিন্তু এই পুরো ঘটনাটা আমাদের পরিবারে একটা গভীর প্রভাব ফেলেছে। আমরা বুঝতে পারলাম যে মানসিক স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। ছেলেমেয়েদের সাথে খোলামেলা কথা বলা কত জরুরি। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে একটা বার্তা দিতে চাই। যদি আপনাদের পরিবারে কেউ অস্বাভাবিক আচরণ করে, তাহলে লজ্জা না করে চিকিৎসকের সাহায্য নিন। মানসিক রোগও অন্যান্য রোগের মতোই। এর চিকিৎসা আছে। আজ আমাদের পরিবার আবার সুখে আছে। রিয়াদ এখন একজন সম্পূর্ণ স্বাভাবিক যুবক। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। মিমও ভালো আছে। সুবর্ণ আমাকে আগের চেয়েও বেশি ভালোবাসে।
সে বুঝতে পারেছে যে কত কষ্টের মধ্যে দিয়ে আমি গিয়েছি। এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে যত বড় সমস্যাই আসুক সেটার সমাধান আছে। শুধু সাহস আর ধৈর্য রাখতে হয়। পরিবারের সবাই মিলে একসাথে থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। রিয়াদ এখন কলেজের পর একটা পার্ট টাইম জব করে। সে অনেক দায়িত্বশীল হয়ে গেছে। মাঝে মাঝে বলে, মা, আমি যা করেছিলাম সেটা নিয়ে এখনও অনুতপ্ত। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করেছে। আমি তাকে বলি, অতীত নিয়ে ভাবার দরকার নেই। ভবিষ্যৎ নিয়ে ভাবো, আর সত্যিই আমাদের ভবিষ্যৎ এখন অনেক উজ্জ্বল। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববেন যে এমন কিছু আসলেই হতে পারে। হ্যাঁ, মানসিক স্বাস্থ্যের সমস্যা যে কোনো পরিবারেই হতে পারে। গুরুত্বপূর্ণ হল সেটা চিহ্নিত করা আর সঠিক চিকিৎসা নেওয়া। আমার এই গল্পটি যদি একটি পরিবারেরও উপকারে আসে, তাহলে আমি মনে করব আমার কষ্টটা সার্থক হয়েছে। কারণ জীবনে যত বড় ঝড়ঝঞ্ঝাই আসুক, সেটা কাটিয়ে উঠে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নিয়মিত ভিডিও দেখুন।